ঢাকায় সিনেমার খলনায়কদের কথা উঠলে যে নামটির সংলাপ মানুষের মুখে মুখে ঘোরে তিনি মনোয়ার হোসেন ডিপজল। রূপালী পর্দায় তার প্রবেশ থেকে শুরু করে রাজনীতির ময়দান সবখানেই তিনি এক আলোচিত চরিত্র। অনেকেই হয়তো জানেন না, ডিপজলের শুরুটা খলনায়ক হিসেবে ছিল না। 1986 সালে মন্তাজুর রহমান আকবরের টাকার পাহাড় সিনেমার মাধ্যমে তিনি খলনায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে নায়ক হিসেবে তিনি খুব একটা সুবিধা করতে পারেননি। এরপর বিরতি কাটিয়ে 90-এর দশকের শেষের দিকে কাজী হায়াতের তেজি সিনেমার মাধ্যমে তিনি খলনায়ক হিসেবে প্রত্যাবর্তন করেন। করপলা বিশুর নাম শোনে নাই, উঠতি বয়স হইলে রক্তটা একটু গরম হয়। 2004 থেকে 5 সালের দিকে যখন ঢালিউডে অশ্লীলতার বিরোধী অভিযান জোরালো হয়, তখন ডিপজল অভিনীত এবং প্রযোজিত অনেক সিনেমার উপর কড়া নজরদারি শুরু হয়। উঠতি ছাড়া এই জীবনে নাই কোনো কারবার রে, সানডে মানডে কলস কইরা দে। তৎকালীন সেন্সর বোর্ড তার সিনেমার অনেক সংলাপ এবং দৃশ্য কেটে ফেলার নির্দেশ দেয়। এই বিষয় নিয়ে ডিপজল দীর্ঘ সময় আইনি লড়াই করেছেন। তার দাবি ছিল তিনি সাধারণ মানুষের মুখের ভাষা পর্দায় তুলে আনছেন, যা সেন্সর বোর্ড অশ্লীল হিসেবে গণ্য করছে। এখনো সন্দেহ আছে, খারো বাতিজা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি, মাগার চোখ বন্ধ করা পারবা না। এই বিতর্কটি বাংলাদেশের সিনেমা ইতিহাসের অন্যতম আলোচিত একটি আইনি অধ্যায়। ডিপজলের জনপ্রিয়তার মূল চাবিকাঠি ছিল তার কথা বলার বিশেষ ভঙ্গি এবং আঞ্চলিক সংলাপ। আমার সামনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে আমি এমনি করে সরিয়ে দিই। রিল্যাক্স। মান্না ও রুবেলের মতো দাপুটে নায়কদের বিপরীতে তিনি যখন খলনায়কের ভূমিকায় আসতেন, তখন হলের ভেতরে দর্শকদের চিৎকার চলত। বিশেষ করে মান্নার সাথে তার পর্দার রসায়ন ছিল ঢাকাই সিনেমার সোনালী সময়ের অন্যতম আকর্ষণ। মুসা, তুই খুব উত্তেজিত, তোর খুব প্রেশানি। সানডে মানডে ক্লোজ করে দিমু, আহো বাতিজা আহোয়ের মতো অসংখ্য আঞ্চলিক শব্দ তিনি সিনেমার সংলাপে নিয়ে আসেন, যা একসময় মানুষের দৈনন্দিন ভাষায় পরিণত হয়েছিল। শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। ডিপজলের ক্যারিয়ারের একটা বড় অংশ বিতর্কিত হয় তার অভিনীত কিছু সিনেমার সংলাপ ও অঙ্গভঙ্গির কারণে। 90 দশকের শেষে এবং 2000 সালের শুরুর দিকে বাংলা সিনেমায় যে অশ্লীলতা বা কাটপিস যোগ করার চল শুরু হয়েছিল, তার দায়ভার অনেক ক্ষেত্রে তার অভিনীত সিনেমার উপর চাপানো হয়। এই চমড়ি তোর কপাল ভালো, আমার চোখের নজর পড়িরাছে। সমালোচকদের মতে তার কিছু সংলাপ পরিবারের সাথে বসে দেখার মতো ছিল না, যদিও তিনি বরাবরই দাবি করেছেন তিনি শুধু মানুষের বিনোদনের জন্য কাজ করেছেন। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? সময়ের সাথে সাথে অশ্লীলতা বিরোধী অভিযান এবং দর্শক রুচির পরিবর্তনের কারণে খলনায়ক হিসেবে ডিপজলের জনপ্রিয়তা কমতে থাকে। পরবর্তীতে তিনি নিজেকে বদলানোর চেষ্টা করেন। তিনি খলনায়ক থেকে সরে এসে ইতিবাচক বা কমেডি ধর্মী চরিত্রে অভিনয় শুরু করেন। এমন খুশির খবর দিয়া পরানটা মজাইলা, পাগল বানাইলা। চাচ্চু, দাদিমা কিংবা মায়ের হাতে বেহেশতি সিনেমাগুলোতে তাকে একজন সহমর্মী বড় ভাই বা বাবার চরিত্রে দেখা যায়, যা তাকে নতুন করে দর্শকদের কাছে জনপ্রিয় করে তোলে। এরকম জাদু আর দেখাইস না, আত্মা উড়ে যায়। সিনেমা পাড়ায় ডিপজলকে দানবীর বলা হয়। সিনেমার সাধারণ কর্মচারীদের বিপদে তিনি দুহাত বাড়িয়ে সাহায্য করেন। ডিপজলের আয়ের উৎস কেবল সিনেমা নয়, তার পরিবারের বিশাল পরিবহন ব্যবসা রয়েছে, যা এশিয়া লাইন নামে পরিচিত। এছাড়াও সাভার ও আশেপাশে তার বেশ কিছু বড় কোল্ড স্টোরেজ এবং রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে। এই বিশাল অর্থনৈতিক শক্তির কারণেই তিনি ইন্ডাস্ট্রিতে প্রচণ্ড প্রভাবশালী এবং নিজের শর্তে সিনেমা বানাতে পারেন। শোনা যায় আন্ডারওয়ার্ল্ডের সাথে তার যোগাযোগ নিয়ে নানা সময়ে রিউমার ছড়িয়েছে, কিন্তু প্রমাণের অভাবে তা কেবল আলোচনাতেই সীমাবদ্ধ ছিল। বাংলাদেশ আমার সিনেমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই।
আমি নিজে ডিপজল, আমি ডিপজলে এনাফ। তবে তিনি সবসময়ই নিজেকে একজন সাধারণ ব্যবসায়ী এবং শিল্পী হিসেবে দাবি করেন। মনোয়ার হোসেন ডিপজল ঢাকায় সিনেমার এক অপরিহার্য চরিত্র। তিনি ঘৃণা কুড়িয়েছেন খলনায়ক হিসেবে, আবার ভালোবাসা পেয়েছেন পরোপকারী মানুষ হিসেবে। বর্তমান সময়ে তার সক্রিয়তা কমলেও তার সংলাপ আর স্টাইল আজও সামাজিক যোগাযোগ মাধ্যমের মিম বা কন্টেন্ট হিসেবে টিকে আছে। তিনি যেমনই হোক না কেন, ঢাকায় সিনেমার ইতিহাসে তাকে এড়িয়ে যাওয়া অসম্ভব।